মিহি সিজন 2 লিখেছেন রূপন্তী সরকার। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 12। নিঝুম রাত, চারিপাশে সবকিছু একদম নিস্তব্ধ, নিষ্ঠুপ। ঘড়ি কাটায় এখন ভোর 4:15 পুরো রায়ানকুঞ্জ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এসির কনকনে ঠান্ডা বাতাসে ঘরের পরিবেশটা আরও থমথমে হয়ে আছে। বিছানায় এক কোনায় ইয়াসপার ঋষভের ঠিক পাশটাতে একদম নিষ্পাপ বিড়ালের বাচ্চার মতো গুটিসুটি মেরে অগরে ঘুমোচ্ছে। ওই মুখে কোনো ভয়ের ছাপ নেই, যেন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঘটনাটি ওর অবচেতন মন থেকে একদম মুছে গিয়েছে। ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু ঋষভের চোখ দুটো এক ফোঁটাও ঘুম নেই। ও চিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, আর ওর মাথার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। তীব্র একটা ক্ষোভ আর অস্থিরতা ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও কিছুতেই মাথা ঠান্ডা রাখতে পারছে না। নিজের মনের ভেতরে এক নাগারে একই প্রশ্ন হাতুড়ির মতো বাড়ি মারছে। কে চুমু খেলো ইয়াস পাখি? কার এত বড় সাহস যে এই রায়ানকুঞ্জে ঋষভ রায়ান চৌধুরীর বউয়ের ঘরে বিছানায় ঢুকে ওর বিবাহিত বউয়ের গায়ে এভাবে হাত দেওয়ার দুঃসাহস দেখায়? কে সেই জানুয়ারির বাচ্চা যার দাঁতে লালচে দাগ এখনো ইয়াসপার ফর্সা পেটের চামড়ায় স্পষ্ট হয়ে আছে? ভাবতে ভাবতে ঋষভের কপাল বেয়ে এক ফোঁটা ঠান্ডা ঘাম ঝরে পড়ল। রাগে ওর পুরো শরীর রক্তে যেন রেডি করে ফুটছে। ও বিছানায় উঠে বসল। অন্ধকার ঘরে অবচা আলোয় ও নিজের দু হাতে মুঠো করে ধরল। হুট করে ওর জট পাকানো মাথায় একটা তীব্র চিন্তার আলো খেলে গেল। ও মনে মনে ভাবল, করিডোরে তো একটা হাই ডেফিনেশন নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। রাতে কেউ যদি ইয়াসপার ঘরে ঢুকে থাকে, তবে ক্যামেরায় চোখ এড়ানো কোনোভাবে সম্ভব নয়। ও আর এক সেকেন্ডও দেরি করলো না, চট করে ঘুম থেকে উঠে দাঁড়ালো। ও বিছানা ছাড়ার আগে ও কয়েক মুহূর্তের জন্য গভীর ঘুমে মগ্ন ইয়াসপার মায়াবী মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা কতটা অবুঝ আর ছটফটে, অথচ ওর অজান্তেই রাতে ঘরের ভিতরে কি এক নোংরা খেলা হয়ে গেল। ঋষভ একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত সাবধানে একদম নিঃশব্দে পা টিপে টিপে খাট থেকে নেমে এলো, যাতে সামান্য শব্দেও ইয়াসপার ঘুম না ভেঙে যায়। ও ঘরের কোনো টেবিল থেকে ল্যাপটপটা বের করলো। ল্যাপটপ অন হতেই স্ক্রিনের নীলচে আলোয় ওই অন্ধকার মুখে এসে পড়ল, যা ওর চোখ দুটোকে আরও হিংস্র আর লালচে দেখাচ্ছিল। ঋষভের কাছে ওই বাড়ির মেইন সিকিউরিটি সার্ভারে স্পেশাল অ্যাক্সেস আছে। ও অত্যন্ত ঠান্ডা মাথায় সার্ভারে ঢুকে আজ রাতে করিডোরের ফুটেজটা বের করলো। ও টাইম লাইন সেট করলো রাত 1টা থেকে ভোর 3:30 পর্যন্ত। এই দীর্ঘ সময়টার মধ্যে করিডোর দিয়ে কারা যাতায়াত করেছে ও খুব নিখুঁতভাবে সেটা স্ক্রিনের দিকে ঝুঁকে দেখতে লাগলো। ফুটেজ প্লে হতেই ও দেখলো রাত 11:30 জ্যোতি আর রুহি ইয়াসপার রুমে ঢুকেছিল। এই কিছুক্ষণ পর ঋষভ নিজে সেই ঘরে প্রবেশ করে এবং ম্যামের অসুস্থতার কারণে ইয়াসপাকে শান্ত করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর করিডোর পুরো ফাঁকা, শুনশান। টাইম লাইন আরও সামনে এগোতে স্ক্রিনে ভেসে উঠল রাত 2:15 দৃশ্য। ঋষভ দেখলো ও নিজে ইয়াসপাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে ফিরে নির্ভয়ে ওর ঘরে রেখে এলো। এরপর ও ইয়াসপাকে বিছানায় শুয়ে দিয়ে নিচে ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যায়। ঋষভ ল্যাপটপের টাইম কাউন্টারের দিকে চোখ রাখলো। 2:15 পর থেকে পরবর্তী প্রায় 1 ঘন্টা করিডোরে আর কোনো লিভিং অবজেক্টে বা মানুষের যাতায়াত দেখা গেল না। চারিপাশে একদম ফাঁকা। ঋষভ এবার একটু বিরক্ত হয়ে এবং গভীর মনোযোগ দিয়ে রাত 3টা থেকে 3:30 ফুটেজের লাস্ট ফরওয়ার্ড করে চেক করতে লাগলো। প্রথম কয়েক মিনিট সবকিছু একদম স্বাভাবিক আর শান্ত ছিল, কিন্তু রাত 3:12 গিয়ে স্ক্রিনের অদৃশ্য আচমকা বদলে গেল দৃশ্যটা। ঋষভ দেখলো ঠিক ওই সেকেন্ডে করিডোরের মেইন হোয়াইট লাইটগুলো দপদপ করে এক পলকের জন্য বন্ধ হয়ে গেল, আর ঠিক তার পর মুহূর্তেই ইমার্জেন্সি ড্রিম লাইটগুলো জ্বলে উঠল, যা পুরো করিডোরকে একটি নীল রঙে ঢেকে দিল। আর ঠিক সেই হাড় হিম করা নীল আলোর মাঝে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। করিডোরের একদম শেষ মাথায় কোণা থেকে একটা কুচকুচে কালো অবয়ব বা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। ছায়াটা কোনো সাধারণ মানুষের মতো সোজা হয়ে হেঁটে আসছিল না, ওটা কেমন যেন অদ্ভুত কায়দায় দেওয়াল ঘেঁষে লেপটে লেপটে 1 ইঞ্চি করে ইয়াসপার বন্ধ দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। ওটা নড়াচড়ার ধরন কোনো সুস্থ মানুষের মতো ছিলই না। ছায়াটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর লক করা দরজাটা নিঃশব্দে খুলে ওটার ভেতরে ঢুকে গেল। এই দৃশ্য দেখা মাত্রই ঋষভের হাতের তালু ঘামতে শুরু করলো। এর কিছুক্ষণের মধ্যেই ইয়াসপার রুম থেকে দৌড়ে বের হয়ে গেল ঋষভের রুমে। তারপর আর ইয়াসপার রুম থেকে কেউ বের হলো না। ঋষভ শক্ত হাত দুটো হুট করে তীব্র আতঙ্কে আর রাগে কাঁপতে লাগলো। ওর বুকের ভেতরটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ও নিজের পুরো জীবনে এমন অদ্ভুত আর গা শিউরে ওঠা দৃশ্য কখনো দেখেনি। ও ল্যাপটপের মাউসটা চেপে ধরে ভিডিওটা পজ করলো এবং ওই কালো অবয়বটার উপরে সর্বোচ্চ জুম ইন করলো। ও দেখতে চাইলো এই ছায়াটা আসলে কার, ওটার মুখাবয়ব বা শরীরের গঠন কেমন,
কিন্তু ও যতবারই জুম করলো স্ক্রিনের পিক্সেল ফেটে ওটা একটা দুয়াটে কালো ধোঁয়াশার মতো দেখাতে লাগলো। ওটার অবয়ব দেখা বিন্দুমাত্র বোঝার উপায় নয় যে ওটা কোনো চেনা মানুষ নাকি অন্য কিছু। মানুষের মতোই লাগছে, কিন্তু ও বুঝতে পারছে না ওইটা আসলে কি ছিল। তীব্র এক মানসিক চাপ, ব্যর্থতা আর রাগে ঋষভের মাথার সবকটা রক যেন একসাথে চিরবির করে ছেড়ে দিতে চাইল। ও আর নিজের ভেতরে এই ভয়ঙ্কর ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারল না। ও নিজের ডান হাতটা শক্ত মুষ্টিবদ্ধ করে ঠাস করে জ্বলন্ত ল্যাপটপের স্ক্রিনের উপরে সজোরে একটা বাড়ি দিল। ল্যাপটপের স্ক্রিনটা সামান্য কেঁপে উঠল, আর ঋষভ অন্ধকার ঘরের মাঝে এক বাঘের মতো হিংস্র চোখে জানালার দিকে তাকিয়ে রইল। একটু পর ও ল্যাপটপটা বন্ধ করে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ওর মাথার ভেতরে ঝড়টা তখনও থামেনি, কিন্তু বিছানায় ছটপট করতে থাকা ইয়াসপারকে দেখে ওর বুকের ভেতরটার রাগটা কিছুটা কমলো। ও বিছানায় উঠে ইয়াসপার একদম কাছে গেল। তারপর কোনো কিছু না ভেবেই হুট করে নিজের মুখটা গুজে দিল ইয়াসপার গলার নরম ভাঁজে। সেখানে নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতে ইয়াসপা ঘুমের ঘুরেই একটু শিউরে উঠে ঋষভকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঋষভ ও সব চিন্তা একপাশে সরিয়ে রেখে ওকে বুকে চেপে ধরে একসময় গম্ভীর ঘুমে তলিয়ে গেল। সকালবেলা জানালার ভারী পর্দা গেলে তখন দুপুরের চড়া রোদ ঘরে এসে প্রবেশ করছে। ঋষভ আচমকা চোখ মেলে তাকিয়ে ধরপড় করে বিছানায় উঠে বসল। চারিদিকে তাকিয়ে দেখলো ইয়াসপা রুমে নেই। ও অনেক আগেই উঠে নিচে চলে গিয়েছে। ও চট করে টেবিলের ওপরে থাকা ঘড়িটির দিকে তাকাতেই ওর চোখ একদম চরক গাছ। ঘড়িতে তখন বেলা 12টা বেজে পার হয়ে গিয়েছে। শিট, এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। ঋষভ নিজের কপালে হাত দিল। আজ ওর একটা বড় মিটিং ছিল। ও হন্তদন্ত হয়ে নিজের ফোনটা হাতে নিয়ে লক স্ক্রিন অন করতেই দেখলো স্ক্রিন জুড়ে ঝলঝল করছে অফিসের সেক্রেটারি আর ক্লায়েন্টের করা 50টিরও বেশি মিসড কল। ঋষভ আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ঝড়ের গতিতে ওয়াশরুমে ঢুকে কোনো মতে ফ্রেশ হলো। একটা সাধারণ টি শার্টে গলিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, কিন্তু ওর নিচে ড্রয়িং রুমে পা রাখতেই ঋষভ একদম আকাশ থেকে পড়ল। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রায়ান কুঞ্জের শান্ত থমথমে ড্রয়িং রুমটা যেন আজ একটা ফুটবল স্টেডিয়ামে পরিণত হয়েছে। ও অবাক হয়ে দেখল হৃদ গায়ে চড়িয়েছে টকটকে হলুদ রঙের ব্রাজিলের জার্সি। শুধু হৃদ একাই নয়, ওর মুখোমুখি চেয়ারে বসে থাকা ইয়াসপাও একটা পুচকে সাইজের ব্রাজিলের জার্সি পরে পা দোলাচ্ছে। এদিকে মিহি আর জ্যোতি দুজনেই আবার গায়ে জড়িয়েছে আকাশি সাদা রঙের আর্জেন্টিনার জার্সি। শুধু তাই নয়, মুগ্ধ, রুহি আর শুভ্র সবাই ব্রাজিলের জার্সি পরে এক লাইনে বসে আছে। আর অদ্রিত একা আর্জেন্টিনার জার্সি পরে মেহিদের দলে যোগ দিয়েছে। একমাত্র রাহা বাদে বাড়ির আর সবাই কোনো না কোনো দলের জার্সি পরে একদম সেই মেজাজে বসে আছে। ঋষভের হঠাৎ মনে পড়ল ও তো ভুলে গিয়েছিল যে আজ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। আর এই রায়ানকুঞ্জের ফুটবল যুদ্ধ মানেই তো এক মহাতাণ্ডব। ঋষভ নিজে আবার কট্টর আর্জেন্টিনার সমর্থক। ও আর চোখে চেয়ে দেখল হৃদ আজ সাত সকালে উঠে পুরো রায়ানকুঞ্জের সাথে মস্ত বড় একটা ব্রাজিলের পতাকা টাঙ্গিয়ে এসেছে। ঋষভকে সিঁড়িতে নামতে দেখে হৃদ নিজের ব্রাজিলের জার্সিটা একটু টেনে টুনে বুক ফুলিয়ে চেঁচিয়ে বলে উঠল, ওই যে আয়শা গেছে, আমাদের আর্জেন্টিনার আফা। এতক্ষণে ওনার ঘুম ভাঙল। বাবার মুখে এমন খোঁচা আর ড্রয়িং রুমের এই হল্লা দেখে ঋষভের এমনিতেও অফিসের মিটিং মিস হওয়ার মেজাজটা আরও তিরিক্ষি হয়ে গেল। ও চোখ মুখ শক্ত করে রেখে গিয়ে বলল, পাপা, এসব ফালতু জিনিস কিন্তু আমি একদম পছন্দ করি না। ঋতুনার কপির মুখে একটা চুমুক দিয়ে শান্ত সুরে বলল, কেন, কি পছন্দ করো তুমি শুনি? বাপ্পাটার এই কথায় মাঝখানে মুগ্ধ সোফা থেকে লাফিয়ে উঠে দাঁত বের করে ফোড়ন কেটে বলল, আরে কাকাই, তুমি বোঝো না কেন? আমাদের ভাইয়া তো আর আমাদের মতো জার্সি পরে না। ভাইয়া মনে হয় 3 পিস পরতে পছন্দ করে। মুগ্ধর কথা শোনা মাত্রই পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। শুভ্র, রুহি আর ইয়াসপাও হু হু করে হেসে উঠল। ইয়াসপা তো হেসেই খুন। ও মনে মনে বলল, ঠিকই কইছে মুগ্ধ ভাইয়া, এই শয়তানকে 3 পিসেই বেশি মানাইব। কিন্তু এই হাসাহাসি দেখে আর্জেন্টিনার দলের লিডার মিহি আর ডেপুটি লিডার যদি একদম ক্ষেপে লাল হয়ে গেল। নিজেদের দলের সমর্থক ঋষভকে এভাবে অপমান করা হচ্ছে দেখে মিহি নিজের হাতের বোতলটা উঁচিয়ে একদম তেড়ে গেল মুগ্ধর দিকে। ও চোখ কটমট করে বলল, 7 আপ খাস, লজ্জা করে না? আবার বড় বড় কথা বলিস, পাঠা একটা। মিহি মুগ্ধকে ধমকাতেই হৃদ এবার নিজের দলের ছোট্ট সদস্যকে বাঁচাতে মাঝখান থেকে ঢাল হয়ে দাঁড়ালো। ও মিহির দিকে তাকিয়ে একদম সোজা সরল মুখে বলল, লে বাবা, এত গরমের মধ্যে মানুষ তো 7 আপই খাবে। ঠান্ডা ঠান্ডা 7 আপ খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। এতে এত বড় বড় কথা বলার কি হলো? আজব তো। হৃদের কাউন্টার শুনে শুভ্র আর মুগ্ধ হাইফাই করলো। আর মিহির আগে ফুসতে ফুসতে ঋষভকে বলল, দেখেছিস ঋষ, তোর বাপের মুখের কথা। আজ আর্জেন্টিনা জিতলে এই বুড়োকে আমি ঘর থেকে বের করে দেব। পুরো ড্রয়িং রুমে তখন ফুটবল যুদ্ধের চরম হাসাহাসি আর ফানি আমেজে মেতে উঠল।
ঋষভ ড্রয়িং রুমের একটা বড় সোফায় এসে ধপাস করে বসলো। অফিসের মিটিং মিস হওয়ায় মেজাজ খারাপটা ওর মুখে তখন স্পষ্ট। ও বসা মাত্রই ওর দিকে একপাশে হৃদ এসে বেশ আয়েশ করে বসলো। ওর ব্রাজিলের জার্সিটা দেখে ঋষভের বিরক্তি যেন আরও এক কাঠি জুড়ে গেল। ঠিক তখনই ড্রয়িং রুমের ওপাশ থেকে একদম লাফাতে লাফাতে ধেয়ে আসলো ইয়াশভা। ওর পরনে সেই পুচকি সাইজের ব্রাজিলের জার্সি। ও এসে কোনো কিছু তোয়াক্কা না করে ধপ করে হৃদের পাশে বসে গেল। ও বসলো হৃদের পাশে ঠিকই, কিন্তু ওর জ্বলন্ত চোখ দুটো রাখলো ঋষভের দিকে। ও একগাল সারামি মাখা হাসি দিয়ে ঋষভকে স্পষ্ট শুনিয়ে শুনিয়ে হাততালি দিয়ে ছড়া কেটে বলে উঠল, আর্জেন্টিনা ছিঁড়া টানা চোরের নাম ম্যারাডিনা, ডিব্বারে কয় ডাব্বা মার্জে জার্মানি তো গো আপা। ইয়াসপার মুখে এই মারাত্মক ছড়া শুনে মাত্রই হৃদ তো হাসতে হাসতে একেবারে শেষ। ওর আনন্দ আর ধরে না। হৃদ মহা আহ্লাদে ইয়াসপাকে নিজের কাছে টেনে নিয়ে পিঠ চাপড়ে দিয়ে বলল, এই তো, এই না হলে হৃদের অ্যাটম বোম ফাটিয়ে দিচ্ছ। আমি তোমাকে আমার মতো বিশ্বসেরা রোস্টার বানাবো। ঋষভ এবার সত্যি সত্যি রেগে গেল। ও আর্জেন্টিনা দলকে নিয়ে এমন ফালতু ছড়া ও একদমই সহ্য পারল না। ও নিজের চোখ দুটো বড় বড় করে কটমট চাহনিতে তাকালো ইয়াসপার দিকে। এই মেয়েকে দিন দিন বড্ড বেশি পাকনা আর পিছু হয়ে যাচ্ছে। ও নিজের চড়া গলায় এক ধমক দিয়ে বলল, থাপ্পড় চিনিস বেয়াদব? এসব উল্টাপাল্টা কথা কে শিখিয়েছে তোকে? খেলার কি বুঝিস? ইয়াসপা একটু পাত্তা দিল না ওর কথা। ও উল্টে নিজের হাত দুটো কোমরে গুছে একদম বুক ফুলিয়ে বলল, আমি খেলার সব কিছু বুঝি, আর আমাদের 5টা কাপ আছে, আপনাদের মতো 3 পিস পরে করি না। নিজের বইয়ের মুখে এরকম মক্ষম জবাব শুনে ঋত্য খুশিতে একদম বাঘের মতো গর্জে উঠল। ও আবারও ইয়াসপাকে বাহবা দিয়ে বলল, উফস, সেই সেই, তুমি আসলে অ্যাটম বম সেই দিচ্ছ। এভাবেই দাও, পাবলিক তোমার পাশে আছে। ঋষভের এবার চরম রাগ লাগলো। এই বাপ আর বউ মিলে ড্রয়িং রুমে কি তামাশা শুরু করেছে এসব। ও ইয়াসপার থেকে তাকিয়ে ওকে রাগিয়ে দেওয়ার জন্য ওর সেই ঐতিহাসিক দুর্বল জায়গায় আঘাত করে বলল, 7 আপ। ঋষভ ভেবেছিল এবার হয়তো মেয়েটা দমে যাবে, কিন্তু ইয়াসপা তো চোখের পলকে পাল্টা কামড় দিয়ে চিৎকার করে বলল, জার্মানি তোর বাপ। এই অভাবনীয় কাউন্টার শুনে ঋষভ থমকে গেল। ও পুরো চুপ হয়ে গেল। ওর মুখ দিয়ে কোনো কথাই আর বের হলো না। ও অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল এই বাচ্চা মেয়েটার দিকে। ও মনে মনে ভাবলো, এই মেয়ে এত বিছু কেন? ও আল্লাহ, আসলে ছোট মরিচের ঝাল অনেক বেশি। এদিকে ইয়াসভার এই জার্মানি তোর বাপ ডায়লগ শুনে রীত একটু চিন্তিত হয়ে পড়ল। ওনার নিজের কৃতিত্ব নিয়ে কেমন যেন একটা খটকা লেগে গেল। ওনার মুখটা একটু আমতা হয়ে গেল। ও একটু চিন্তিত হয়ে বলে উঠল, হোপ অ্যাটম বোম, ওর বাপ জার্মানি হতে যাবে কেন? ওর বাপ তো আমি। থাক্কা, তুমি যেহেতু বলছো তাহলে ঠিকই বলছো, আলাপো অ্যাটম বোম। শহরের এমন বোকা বোকা বনে যাওয়া আর কথা শুনে ইয়াসপা হেসেই খুন। ও আহ্লাদের হৃদের একদম কাছাকাছি গিয়ে ওর একটা কাল টেনে দিয়ে আদুরে গলায় বলল, আলাপু টু বাবা। বাপ আর বইয়ের এমন অদ্ভুত ব্রাজিলের কোলাবোরেশন কাণ্ড দেখে ঋষভ কপালে হাত দিয়ে সোফায় হেলান দিল। ও মনে মনে ভাবলো, এই বিশ্বকাপে আর্জেন্টিনা জিতুক আর না জিতুক, এই বাড়িতে থাকলে ওর নিজের হার্ট অ্যাটাক হওয়া একদম নিশ্চিত। ফুটবল বিশ্বকাপের জার্সি আর দলের ট্রল নিয়ে ড্রয়িং রুমে সবাই ভালোই মেতেছিল। যে যাকে যেভাবে পারছে রোস্ট করছে। মিহি ও কমলা ও ভালোই বাস দিয়েছে আজকে। হাজারোক হৃদরায়ণ চৌধুরী ফিমেল ভার্সন, হৃদের মতোই তো হবে। এইদিকে বাঘার মাও তিতির সাথে রান্না করে কুরকুর করছে। ইয়াসপা ডাক শুনে লেজ নাড়াতে নাড়াতে রান্নাঘরের দিক থেকে ম্যাও আর পাখা ড্রয়িং রুমে এসে হাজির হলো। ওদের থেকে ইয়াসপা একদম আহ্লাদে গদগদ হয়ে হৃদের দিকে তাকালো। নিজের 2 হাত জড়ো করে ও হৃদকে অত্যন্ত আবদার মাখা গলায় বলল, বাবা, ওই যে দেখো কিসমিস পাখা ম্যাও, ওরাও ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু ওদের জার্সি নেই। এরপর ওদের জন্য জার্সি কিনে নিয়ে আসবেন কেমন? ওরা আমার দলে। ইয়াসপার কথা শুনে হৃদ কিছুক্ষণ চুপ করে গেল। ওর কি বলা উচিত এখন? ভাগ্য করে একটা তার ছিঁড়া বৌমা পাইছে। যাকে সেসব ও এককাল হেসে বেশ সহজভাবেই বলল, আচ্ছা ঠিক আছে, আনবো। তোমার পিছু বাহিনীর জন্য একদম মাঠ মতো ব্রাজিলের জার্সি কিনে আনবো আমি। টেবিলের এক কোণায় বসে থাকা ঋষভ এতক্ষণ চুপচাপ থেকে আর চোখে ইয়াসপার এই পাগলামি দেখছিল। পশু পাখির জন্য বিশ্বকাপের জার্সি কেনার কথা তো শুনে ওর হাসি পেল, কিন্তু বেটা হাসলো না। নিজের মুখে সেই কঠোর ভাবটা ধরে রাখলো। ওর আজ অফিসে একটা জরুরি মিটিং ছিল, আর ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোফা ছেড়ে উঠে নিজের ব্যাগটা হাতে নিয়ে হনহন করে বাড়ির বাইরে চলে গেল। ঋষভ চলে যেতে ইয়াসপাও নিজের জার্সির গলা ঠিক করতে করতে গুনগুন করে ব্রাজিলের গান গাইতে লাগলো। উপরতলার নিচের ঘরের দিকে পা বাড়াতে লাগলো যাইতে যাইতে। ঠিক তখনই রায়নগঞ্জের সদর দরজা কলিং বেলটা হুট করে বেজে উঠল। আওয়াজ আসতেই হৃদ সোফায় বসা শুভ্রর দিকে তাকিয়ে বলল, দেখতে শুভ্র, এই সময়ে আবার কে এলো ঘরে?
শুভ্র আর দেরি না করে সোজাকে মেন গেটটা খুলে দিল। দরজা খুলতেই ও দেখতে পেল বাইরে দুজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বেশ বয়স্ক, চুলে পাক ধরেছে, কিন্তু বেশ মার্জিত চেহারা। আর ওনার ঠিক পাশে দাঁড়িয়ে আছেন একজন অল্প বয়সী সুদর্শন যুবক। শুভ্র ভদ্রভাবে ওনাদের সালাম দিতে ওনারা মুচকি হেসে ঘরের ভেতরে পা রাখেন। ড্রয়িং রুমে ওনাদের পা রাখায় হৃদ ওখান থেকে প্রায় ছুটে ওনাদের কাছে এগিয়ে এলো। বয়স্ক লোকটাকে দেখা মাত্রই হৃদের চোখমুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ও আর কোনো প্রোটোকল না মেনে সোজা গিয়ে লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর একটু অভিমানী গলায় বলল, এখন আসার সময় হলো তোমার, ওহিদুল। আমি সে কখন থেকে ড্রয়িং রুমে বসে তোমার জন্য অপেক্ষা করছি, বলো তো। ওহিদুল হৃদের পিঠ চাপড়ে দিয়ে হেসে বলল, আর বলো না হৃদ, আসার পথে একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। হৃদ ওনার পাশে দাঁড়িয়ে থাকা চশমা পরা শান্ত গম্ভীর যুবকটির দিকে তাকালো। ছেলেটার পরনে একটা সাদা রঙের শার্ট, গায়ের রং অনেকটা ফর্সা, চোখের রং কিছুটা বাদামি, বেশ অনেকটা লম্বা, হৃদের থেকেও বেশি। হৃদ একটু অবাক হলো ওহিদুল সাহেবের দিকে তাকিয়ে বলল, ওহিদুল, এটা কি আমাদের ইউভান? বাপরে বাপ, ও এত বড় হয়ে গেছে। ওহিদুল সাহেব নিচের ছেলের দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ, এটাই আমাদের ইউভান। কিছুদিন হলো ও আমেরিকা থেকে দেশে ফিরে এসেছে। আমি আজ জোর করে ওকে আমার সাথে তোর বাড়িতে নিয়ে আসলাম, ভাবলাম তোদের সবার সাথে পরিচয় করিয়ে দেই। ছেলেটার নাম রোহান ইউভান, পেশায় একজন ডক্টর, কিছুদিন আগেই আমেরিকা থেকে ফিরেছেন। ওহিদুল রহমান ও হৃদরায়ণ চৌধুরী দুজনে শুধু পুরনো বন্ধুই নয়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ওনারা খুব বিশ্বস্ত বিজনেস পার্টনার হিসেবে কাজ করছেন। আজ অনেকদিন পর ওনাদের ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য জরুরি ডিল আর ফাইল সই সহ করার জন্য হৃদ ওনাদের নিজেদের বাড়িতে ডেকে পাঠিয়েছেন। রোহান ইউভান বিনম্র পায়ে হৃদের কাছে এগিয়ে এলো। ও নিচু হয়ে খুব সুন্দর করে হৃদকে সালাম করলো। ওনার এই মার্জিত ব্যবহার দেখে হৃদের মনটা খুশিতে ভরে উঠল। ও ইউভানের কাঁধে হাত থেকে ওকে দোয়া করে দিল। ঠিক তখনই রান্নাঘর থেকে মিহি ড্রয়িং রুমে এসে হাজির হলো। ওহিদুল সাহেব আর রোহানকে দেখে ও এককাল হাসি দিল। ও রোহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এসো বাবু, এইখানে বসো। অনেক বছর পর তোমাকে দেখলাম, একদম চেনা যায় না। কত ছোট ছিলে, এখন অনেক বড় হয়ে গেছো। রোহান হাসি মুখে সোফায় গিয়ে বসলো। মিহি ওনাদের বসার ব্যবস্থা করে দিয়ে শুভ্র আর রিপকে বলল ওনাদের সাথে গল্প জমাতে। এরপর ও নিজে চটপটে রান্নাঘরের দিকে পা বাড়ালো, যাতে অতিথিদের জন্য দুপুরে কিছু খাবার আর নাস্তার ব্যবস্থা একেবারে করে ফেলা যায়। মিহি যখন রান্নাঘরে যাচ্ছিল তখন একবার রোহানের দিকে ফিরে তাকালো। ছেলেটা দেখতে খুব সুন্দর হয়েছে। ড্রয়িং রুমে সবাই মিশে গল্প আড্ডায় বেশ জমিয়েছে। সবাই একসাথে বসে গল্প করছে। হুট করে মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলো রুহি। ও সবেমাত্র ভার্সিটি থেকে ফিরেছে। ক্লান্তিতে মুখটা একটু শুকিয়ে থাকলেও ড্রয়িং রুমে ওহিদুল রহমান সাহেব আর রোহান ইউভানকে দেখে ওর চোখের ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেল। ও নিজের কাঁধে ব্যাগটা সোফায় রেখে অত্যন্ত ভদ্রতার সাথে ওহিদুল সাহেবকে সালাম দিল। এরপর একগাল খুশি নিয়ে সোজা গিয়ে বসলো রোহান ইউভানের একদম পাশের খালি জায়গাতে। ও বসা মাত্রই রোহান নিজের ডান হাত বাড়িয়ে রুহির গালটা আদরে টেনে দিল। ছোটবেলা থেকে ইউভানের সাথে ওর ভালো সম্পর্ক। আগে প্রায় যাওয়া আসা হতো ওহিদুল রহমানের বাড়ি, কিন্তু রোহান দেশে ছাড়ার পর আর যাওয়া হয় না। রুহি নিজের গাল ডলতে ডলতে একটু অভিমানী গলায় বলল, ভাইয়া, তুমি এতগুলো দিন পর কেন আসলে বলো তো? আমার তো আরও অনেক আগে আসা উচিত ছিল। আমি যে এই কয়েকটা বছর তোমাকে কতটা মিস করেছি তা বলে বোঝাতে পারবো না। রোহান নিজের চশমাটা একটু ঠিক করে হেসে বলল, আমিও তোকে ভীষণ মিস করেছি রুহি, কিন্তু তুই তো আর নিজ থেকে যাবি না আমার সাথে দেখা করতে। আমি তাই ভাইয়ার সব কাজ ফেলে নিজ থেকে তোর সাথে দেখা করতে আসলাম। তো তা তোর ওই শয়তান ভাইটা কই? নাকি আমি আসবো এই জন্য ঘর ছেড়েছে? রুহি ফিক করে হেসে দিয়েছে। রিশ ভাইয়া তো বাসায় নেই মনে হয়, তবে ও ঠিক কোথায় গেছে আমি কেমনে বলবো ভাইয়া, আমি তো এইমাত্র ভার্সিটি থেকে আসলাম। রোহান একটু মাথা নেড়ে বলল, ও হ্যাঁ, তাও ঠিক, তুই তো মাত্রই আসলি। আচ্ছা রোহি, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, আমাকে একটু সাদে নিয়ে চল, হাওয়া খেতে ইচ্ছে করছে। রুহি আর এক মুহূর্ত দেরি করলো না। ও ড্রয়িং রুমে বসা হৃদের দিকে তাকিয়ে বলল, পাপা, আমি ইউফান ভাইয়াকে নিয়ে একটু সাদ থেকে ঘুরে আসি, কেমন? হৃদ হেসে সায় দিলে রুহি রোহানকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ওরা যখন সিঁড়ি পেয়ে উপরে উঠতে যাবে ঠিক তখনই ঘটল সেই বালের কাণ্ড। উপর থেকে তখন একদম মনির সুখে নাচতে নাচতে আর ব্রাজিলের ফুটবল গান গাইতে গাইতে নিচে নামছিল ইয়াসপা। শুধু ও একা নয়, ওর কোলের মধ্যে পাঁচেকোলা করে নেওয়া হয়েছে বিচ্ছু বাহিনীর অন্যতম প্রধান সদস্য বাঘাকে। বাঘাকে ব্রাজিলের জার্সি কিভাবে পরানো যায় সেই মহা চিন্তায় মগ্ন থেকে ও সিঁড়ি দিয়ে নামার সময় সামনের দিকে তাকাতেই ভুলে গিয়েছিল। ব্যাস, করিডোরের মোড়া করতে কোনো কিছু না দেখে ও সোজাকে ধপ্পাস করে এক মস্ত বড় ধাক্কা খেলেও ওপরে উঠতে থাকা রোহান ইউভানের শক্ত বুকের ওপরে।
আচমকা এই ধাক্কায় ইয়াসপার কোল থেকে বাঁকা সিটকে নিচে পড়ে গেল, আর ইয়াসপা নিজে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে উল্টে পড়ে যেতে চাইল। কিন্তু ইভান এক মুহূর্তও সময় নষ্ট না করে নিচে দুহাত বাড়িয়ে এক ঝটকায় ইয়াসপার কোমর জড়িয়ে ধরে ওকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে আটকে নিল, যাতে ও কোনোভাবেই সিঁড়ি থেকে নিচে পড়ে না যায়। নিশ্চিন্ত বিপদের হাত থেকে বেঁচে গেলেও ইয়াসপা ভেতরে তরাত রূপটা চারা দিয়ে উঠল। ও নিজের কোমর থেকে ইউভানের হাতটা এক ঝাটকায় সরিয়ে দিল। নিজের কপাল কুচকে চোখ বড় বড় করে রেগে মেগে চিৎকার করে উঠল, চোখে কি কানা নাকি আপনি? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? হ্যাঁ, চোখে দেখেন না পকেটে রেখে দিয়েছেন নাকি? রোহান একদম থম মেরে গেল। ওর কি দোষ? ও তো ভালো করেই হাঁটছিল, এই বাচ্চা এসে ওকে ধাক্কা দিল। যাই হোক, ও আর কিছু বলল না। বাচ্চাদের রাগ একটু বেশি হয়। ও রুহির দিকে তাকিয়ে বলল, রুহি, বাচ্চাদের ওদের মায়েরা এভাবে একা একা ছেড়ে দেয় কেন বলো তো? এখনই তো মেয়েটা ধাক্কা খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে নিজের সামনের সবকটা দাঁত ভেঙে ফেলতো। যখন তখন একটা দুর্ঘটনা হয়েছে তো। বাবু শোনো, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। যাও, মায়ের কাছে যাও। এমন না হলে ইঞ্জেকশন দিয়ে দেব। লোকটা ওকে ইঞ্জেকশন দেওয়ার ভয় দেখালো, আবার বাচ্চা পাবো বলে ওর মায়ের কাছে পাঠাতে বলেছে। কথাটা শোনা মাত্রই ইয়াসমার মাথায় সবকটা রোগ একসঙ্গে চিরবের করে উঠল। ওর আগে মাথা গরম হয়ে গেল। কে এই লোক ভাই? ওর বাড়িতে এসে ওকে হুমকি দিচ্ছে? ও রোহানের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে বলল, হোয়াট দ্য মোল্লা, আপনার বিচার করবে আল্লাহ। আমি বাচ্চা? আপনি বাচ্চা? আপনার 14 কুষ্টি বাচ্চা। ইডিয়েট, লনসেন্স, রাশকেল। ইয়াসমার মুখে এই মারাত্মক ইংরেজি আহরণ শুনে রুহি নিজের হাসি কোনো মতো চেপে ধরে পারল না। ও সিঁড়ি ধরেই হেসে খুন। রুহি নিচের হাসি সামনে নিয়ে রোহানের কানের কাছে মুখ নিয়ে এনে ফিসফিস করে বলল, আরে ইউভান ভাইয়া, তুমি ওরা বাচ্চা বলছো কিভাবে? এইটা কোনো বাচ্চা না, এইটা আমাদের রিশ ভাইয়ার বউ। রুহির মুখে এই অবিশ্বাস্য সত্যটা শোনা মাত্রই রোহান ইউভান নিজের থুতু গিলে জোরে কেসে উঠল। ও নিজের চশমাটা নাক থেকে প্রায় নামিয়ে অবিশ্বাস্য চোখে একবার ইয়াসবার দিকে আর একবার রুহির দিকে তাকালো। ও নিজের মাথা নেড়ে রুহিকে একটু নিচে সরে বলল, তাই নাকি? অবশ্য তোর ওই বেয়াদব ভাইয়ের থেকে তোর বেশি আর কি আশা করা যায়? দুনিয়ায় এত এত মেয়ে থাকতে শেষমেশ এমন একটা প্যাদর বাচ্চাই ওর নজরে পড়ল। ওর চয়েস তো আসলেই মারাত্মক। ইউভান আর রুহি মিলে ওর সামনে দাঁড়িয়ে ওনাকে নিয়ে কানাঘুষা করছে আর হাসছে। এটা থেকে ইয়াসপার এবার সত্যিই মারাত্মক রাগ হলো। ও মনে মনে ইউভানের 14 গোষ্ঠী উদ্ধার করে জাউরা খাটাস সব গালি দিয়ে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইল। রুহি বুঝতে পারল এখানে আর 1 সেকেন্ড থাকলে ইয়াসপা হয়তো নিজের বিচ্ছু বাহিনীকে ডেকে ওদের উপরে লেলিয়ে দেবে। ও ঝটপট রোহানের হাতটা ধরে ওপরের দিকে টানতে টানতে বলল, আচ্ছা ভাইয়া, এসব বাদ দাও। ও তাও এমনি ছটপটে। চলো চলো, আগে সাথে চলো, অনেক গল্প করি। রুহি রোহানকে নিয়ে ওপরে চলে গেল, আর ইয়াসপা নিচে পড়ে থাকা বাঘাকে কোলে তুলে নিয়ে দাঁত কিরমির করে বলল, দেখছিস বাঘা, দেখলি কিভাবে অপমান করলো? তোরা দাঁড়িয়ে থেকে কি বাল করলি? কামড়ে দিতে পারলি না? কালকে একটা চকলেট বিস্কুট দিয়েছিলাম, ফেরত দে শালার বেটা।